স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীর বাংলাদেশের রূপরেখা বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেয়া হবে। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাতে এ ঘোষণা দেওয়ার পর এ নিয়ে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে আগামী বাংলাদেশের রূপরেখা। বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন থাকলেও রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ তার। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোকে ধারণ করবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেয়া হবে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। এ সময় জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হবে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। ঘোষণাপত্র আমাদের ইকনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আগামী নির্বাচিত সরকার পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে। তাই নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আবারও তাগিদ দিলেন বিএনপি নেতারা। তারা বলেন, জুলাই আগস্টের আন্দোলনের কৃতিত্ব কারো একা নয়, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রাণ দিয়েছেন। রবিবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ শুরুর আয়োজনে অংশ নেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে। আমরা জাতীয় সরকার করে ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নাই। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ। এদিকে দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক অনুষ্ঠানে দলের সিনিয়র নেতা মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন। শুধু সংস্কারের কথা বলি আমরা, পার্লামেন্টারি গণতন্ত্র কে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বহুদলীয় গণতন্ত্র কে দিয়েছিল? দেশ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এগুলো সংস্কার না? কোনোদিন ঘোষণা দিয়েছি আমরা? কোনোদিন বলেছি? জিয়া রহমান কথা বলেছি আমি সংস্কারগুলো করব, শুধু সংস্কার করব, সংস্কার করব, সংস্কার এক ঢোল পিটাতেই আছে, কিন্তু আওয়াজও হচ্ছে, আস্তে আস্তে আওয়াজ স্থিমিত হয়ে যাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ পুষ্পার্ঘ্য অর্পণ করে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আবারও তাগিদ দেন। নানাভাবেই শুধু কয়েকজনের কৃতিত্বের কথা বলেন, কিন্তু তারা কি শহীদ শ্রমিক ভাই রিক্সা চালকদের বাসায় গিয়েছিলেন? আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। সংস্কারের নামে টালবাহানা না করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বিএনপির নেতারা। পাশাপাশি কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন কাল দেয়া হবে প্রধান উপদেষ্টার কাছে, জানিয়েছে প্রেস উইং। এদিনই সীমিত পরিসরে অস্থায়ী পাশে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তবে এর আগের ইস্যু করা সব কার্ড বাতিলের সিদ্ধান্ত বহালই থাকবে। নতুন করে আবার আবেদন গ্রহণ ও বাছাইয়ের পর ইস্যু করা হবে নতুন কার্ড। বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস। ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করে সকাল থেকেই প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সিনিয়র সচিবরা ছাড়া কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। প্রবেশে কড়াকড়ি ছিল অন্য দিনের চেয়েও বেশি।
সাংবাদিকদের সব কার্ড বাতিলের কারণে কোনো গণমাধ্যম কর্মীও প্রবেশ করতে পারেনি সচিবালয়ে। পরে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসেন সাংবাদিকদের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জানানো হয় সোমবার থেকেই অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবে সাংবাদিকরা। সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। আজকে বলে আসছি, আমরা আজকেই তালিকা পাঠিয়ে দিব। এদিকে আগুনে পুড়ে যাওয়া ভবনে রবিবারও চলে তদন্ত কাজ। তদন্ত দলের পরিদর্শন ও বৈঠকের পাশাপাশি ধ্বংসস্তূপ অপসারণের কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুরের দিকে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন। তদন্তটা সুষ্ঠু হওয়া জরুরি দেশের স্বার্থে, কারণ এটার সাথে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য পরীক্ষার জন্য প্রয়োজনে আলামত দেশের বাইরে পাঠানো হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের নামে 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে, নকশা পরিবর্তনের মাধ্যমে পুরো প্রকল্পটি এখন বড় ধরনের ঝুঁকির মুখে। খতিয়ে দেখা হচ্ছে প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্টদের দায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2019 সালে, যার সফট উদ্বোধন করা হয় 2023 সালে। দুদক জানায়, অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের অভিযোগ উঠেছে এই মেগা প্রকল্পে। তাদের কাছে আসা অভিযোগে বলা হয়েছে 7000 কোটি টাকার প্রাক্কলিত এই প্রকল্পে 22000 কোটি টাকা ব্যয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রকল্পের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নকশা পরিবর্তনে। রবিবার দুদকের মহাপরিচালক জানান, প্রকল্পের 6.5% কাজ শেষ হওয়ার পর নকশা পরিবর্তন হয়েছে। অভিযোগের তীর প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদুর রহমান সহ সংশ্লিষ্টদের দিকে। সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে 900 কোটি টাকা লোপাট ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাদ মুসা গ্রুপের মালিক মোহাম্মদ মহসিন, ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক AFM শরীফুল ইসলাম, সাবেক পরিচালক রনহক এবং রিখক শিকদার সহ 29 জনের নামে মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, নামে বেনামে প্রতিষ্ঠান খুলে ঋণের নামে 5000 কোটি টাকা আত্মসাৎ হয়েছে ন্যাশনাল ব্যাংক থেকে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন কর্তৃক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, যারা টাকা পাচার করে পালিয়ে গেছেন তাদের ফেরানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যত ধরনের আইনানুগ কার্যক্রম গ্রহণ করা যাবে সবকিছুই করা হবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। আন্দোলনরত ট্রেনে চিকিৎসকরা আজকের মতো শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। দাবি আদায়ের জন্য আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন তারা। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে রাতে এমন কথা জানিয়েছেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডাক্তার জাবির হোসেন। বলেন, আগামীকাল সকাল 10টায় শাহবাগের বটতলায় জমায়েত হয়ে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে যাবেন তারা। সেখানে প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলে ধরবেন। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দুর্নীতিসহ নানা অপকর্ম। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট ছাড়াও আবাসন প্রকল্পের নামে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লুটপাটের অর্থের বড় একটি অংশ পাচার করার অভিযোগ রয়েছে। ডিবিসি নিউজের অনুসন্ধানেও মিলেছে তার দুর্নীতি ও দখল বাণিজ্যের নানা তথ্য। সংসদীয় আসন ঢাকা ৩ কেরানীগঞ্জ থেকে টানা 4 বারের এমপি নসরুল হামিদ 2014 থেকে 2024 3 মেয়াদে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই সময়ে তার বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট। এর নেতৃত্বে ছিলেন নসরুল হামিদ। আর এসব অপকর্মের বড় সহযোগী ছিলেন জ্বালানি উপদেষ্টা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতাবান কয়েকজন। বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে এই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। দেশে প্রথমবার এলএনজি আমদানি শুরু হয় 2018-19 অর্থবছরে। ঘুরে ফিরে এর কাজ পায় 4টি কোম্পানি। এগুলো হলো সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি। তবে সিঙ্গাপুরের 2টি কোম্পানির সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য, বন্ধু ও পারিবারিক কোম্পানির ব্যবসায়িক সংশ্লিষ্টতা ছিল। এই 2 কোম্পানি বেশিরভাগ এলএনজি সরবরাহ করে। অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে সংঘবদ্ধভাবে বিদ্যুৎ খাতে 72,000 কোটি টাকা লুটপাট হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ পাইয়ে দিতে কমিশন, বিদ্যুৎ কেন্দ্র না চালিয়ে ভাড়া ও অতিরিক্ত মুনাফার মাধ্যমে এই লুটপাট হয়েছে। এছাড়া এলএনজি আমদানি ও গ্যাস ক্ষেত্র কূপ খননে ব্যাপক দুর্নীতির ধারণা করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, এসব দুর্নীতির অন্যতম কুশীলব ছিলেন নসরুল হামিদ। লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করা এবং লুণ্ঠন করার জন্য আইনগতভাবেই একটা আইনি কাঠামো তৈরি করে ফেলা হয়েছে। তো তার মধ্যে যিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি যেই থাকুক না কেন, তিনি তো তার দায়, এই কৃতকর্মের দায় এড়াতে পারবেন না। সেটা নসরুল হামিদই হোক আর XYZ হোক। কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় গড়ে তুলেছিলেন প্রায় 600 একর জমির উপর বিশাল এই খামার বাড়ি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই এলাকার বেশিরভাগ জমিই ছিল তার দখল করা। আমার কাছে 5 দাগে আছে, এই দাগে 996 দাগে আছে আপনার 18%। উনি দখল করার পথে এখানে সে গান বাজনা করতো, তার বউ আইতো, বারবিকিউ করতো। আমগো জায়গা আছে 22% জায়গা আছে। আমগো টাকা দেওয়ার কথা আসলো, টাকাটা দেয়নি। বুড়িগঙ্গার পাশাপাশি অসহায় ও সনাতন ধর্মাবলম্বীদের জমি দখলের অভিযোগ রয়েছে নসরুল হামিদের বিরুদ্ধে। এটা আমাদের পারি পুকুর ছিল, জালে এতি কইরা নিছেন। আমার 15% জায়গাটা তারা জাল দিয়ে কইরা খেয়ে পালেছে। নজরুল হামিদ দীপু সাহেবের এরা লোক, ঘনিষ্ঠ লোক। এরা দেবত্ব বলেন, শ্মশান বলেন, মন্দির বলেন, এরা এমন কোনো কাজ নাই না করতে পারে। ক্ষমতার অপব্যবহার করে কেরানীগঞ্জে সরকারি আবাসন প্রকল্প ঝিলমিল এর জমি দখল করে বানিয়েছেন প্রিয় প্রাঙ্গণ প্রকল্প। বছরের পর বছর আটকে রেখেছেন এই প্রকল্পের কাজ। 2020-এ যখন আমি ঝিলমিল প্রকল্পের রাস্তা টেন্ডার করি, সবগুলো রাস্তা, তখন আওয়ামী লীগের এক কন্ট্রাক্টর সে কাজ পায়নি দেখে আমার অফিস পর্যন্ত ভাঙচুর করছিল, রাজুকের অফিসে। যে কন্ট্রাক্টর আমার রুম ভাঙচুর করেছিল, আমি ওকে বলেছিলাম যে দেখো, সে আমার পিস্তল তাক করে আমরা কয়েক গুলি করে মেরে, তোমার গুলিতে যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে আমার এখনই মৃত্যু হবে। কেরানীগঞ্জের যে উপজেলা চেয়ারম্যান, সায়েন্স চেয়ারম্যান, সেও আমার অফিসে আসছিল, হুমকি দিচ্ছিল কাজের জন্য। তৎকালীন যে মন্ত্রী ছিল নসরুল হামিদ, সেই তাকে ব্যাকআপ দিত। দখলের অভিযোগ অস্বীকার করেছেন নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গণের দায়িত্বে থাকা একজন। আমি যে টাইমে এই কাগজপত্র দিতাম, ওই লোক বিক্রি করে দিচ্ছি, ওই 2010-এর আগে। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে কৃষি জমি দখল করে প্রতিষ্ঠা করেন হামিদ অর্থনৈতিক অঞ্চল। মেয়ের নামে শুরু করেছিলেন আলিফিয়া রিভার ভিউ প্রকল্প। কিছু কিছু জায়গা আছে মালিকানা, আর সারাটা তলি বিল আছেন খাস। এই দুনিয়া নিতে একটা বিল দিচ্ছে। কমপক্ষে 10,000 পরিবার চলতো এই বিল্লাতে, আমরাই চলতাম। অনেক মালিকরা, হামিদ গ্রুপরা, অন্যান্য গ্রুপরা জায়গা নিয়ে আমগরে থান নাই। এটা কিনছে, মানে কেউ টাকা দাও কিনছে, কেউ ফার্টিলিটি হয়েও কিনছে।
শুধু দেশেই নয়, বিদেশেও নামে বেনামে অঢেল সম্পদ থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি নসরুল হামিদের ৯৮টি ব্যাংক হিসাবে ৩,২২২ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি নসরুল হামিদকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। স্বপ্ন ছিল পড়াশোনার পর সচ্ছল ভবিষ্যৎ গড়ার, হাল ধরবেন পরিবারের। তাই তো সবজি বিক্রির পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন নরসিংদীর মহিষাসুরা গ্রামের সুমন মিয়া। কিন্তু ২০ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ৩৪ দিন চিকিৎসাধীন থেকে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। প্রশাসন জানিয়েছে, নিহতদের তালিকা চূড়ান্তের পর পরিবারকে দেয়া হবে সরকারি সহযোগিতা। নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বর্ধকান্দি এলাকার প্রান্তিক কৃষক পরিবারের সন্তান সুমন মিয়া টানাপোড়েনের সংসারে বড় ভাইয়ের সাথে কাঁচামালের ব্যবসায় সহযোগিতার পাশাপাশি স্থানীয় মাদ্রাসায় নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন দাখিল এই শিক্ষার্থী। ইচ্ছে ছিল সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়বেন সুন্দর ভবিষ্যৎ। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে গত ২০ জুলাই মাধবদী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে ৩৪ দিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা, দিশেহারা পুরো পরিবার। সবাই ঈদে পরীক্ষা দিচ্ছে, মানে আমার বলা থাকলে না পরীক্ষা দিলে কত বই, এবারের বছরে এক বই এবার পরীক্ষা দেব না লেগে লেখাপড়া ফায়া ফায়া করছে আর দোকানদারি করছে। হ্যাঁ, অনেক বড় আশা ছিল আর কি, বাড়ি ঘর করার লাগিয়া এলকার দোকানদারি করতে হয়, কষ্ট করতে হয়। কারণ সে দেশের সাথে জীবন দিয়েছে, এটা তো আর কারো হাত নাই। সে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল, মানুষ হিসেবে সব খুবই ভালো ছিল। এখানে ভাড়া থাকে ঠিক আছে, কিন্তু এরা আশঙ্কা রইল বাজারে একটা ঘর হইলে আর একটু ভালো হইতো আর কি। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, তালিকা প্রণয়ন সংক্রান্ত কমিটি ইতিমধ্যে ২২ জনের তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সরকারিভাবে কোনো সহায়তা আসলে প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে পৌঁছানো হবে। সব যাচাই বাছাই করে আমাদের নরসিংদী জেলা থেকে মোট ২২ জনের তালিকা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা নিশ্চয়ই আসবে, সেই সহযোগিতা আসার পর আমরা পরিবারদের সাথে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হবে। এমন পরিস্থিতিতে সরকারি বেসরকারি সহায়তার আশায় সুমনের পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নিরাপত্তা, সংহতি এবং সার্বভৌমত্ব সমুন্নত রেখে পররাষ্ট্র নীতি করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন সরকারের দুই উপদেষ্টা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন মিশন প্রধান ও ডেস্কের পরিচালক এবং কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তথ্য উপদেষ্টা নাহিদ হোসেন আর দপ্তরহীন উপদেষ্টা মাহফুজ আলম। পররাষ্ট্র সচিবের সঞ্চালনায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মাহফুজ আলম। বলেন, তারা চান পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখবে, কোনো অ্যাডভেঞ্চারাস উপায় নয়, বরং বাস্তব ভিত্তিক পরিকল্পনা নেবে তারা। সরকার অদলবদল হলেই যেন পাল্টে না যায় পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির বিষয়ে যে ঐকমত্য, এটা যাতে ন্যাশনাল জায়গা থেকে হয়, জাতীয় ঐকমত্য হয়, এবং এটা কোনোভাবে সরকার অদল বদলের ভিত্তিতে যাতে এটা কোনো রদবদল না হয়, বরং এটা খুবই প্র্যাগমেটিক ওয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করে। এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। দেশের স্বার্থে সব রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক রাখতে চায় বর্তমান সরকার, আর তাই কূটনৈতিক দর কষাকষির দক্ষতা বৃদ্ধির কথাও বলেন। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। কোন রাষ্ট্র কী করলো সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। বাংলাদেশ যদি নিজের সক্ষমতা বাড়াইতে পারে, তাহলে বাংলাদেশের বার্গেনিং পাওয়ার বাড়বে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, এবং ওইটা আমাদের জনগণকে উপকৃত করবে। বর্তমান সরকারেরও যদি কোনো হটকারী সিদ্ধান্ত থেকে থাকে তা পর্যালোচনা করা হয় বলেও দাবি করেন মাহফুজ আলম। যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে, সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আগ্রহী করতে ইসলামী ছাত্র শিবির আয়োজন করে বিজ্ঞান উৎসব। সোহরাওয়ার্দী উদ্যানে ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট 2024 শীর্ষক এ উৎসবে শিশু কিশোর শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকরা বলছেন, বিজ্ঞান চর্চাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন।
কারো স্টলে জুলাই আগস্টে আহত ব্যক্তির জন্য বিশেষ চশমা, কেউ আবার কার্বন নিঃসরণের বড় প্রজেক্ট নিয়ে স্টল বসিয়েছেন। সেখানে প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট। জুলাই বিপ্লব হলো, সেখানে কিন্তু অনেক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। যদি কেউ এটা পড়ে এবং এখানে একটা সুইচ আছে, সেটা যদি অন করে তাহলে 1 ফিট দূরত্বে যদি কোনো বাধা আসে তাহলে এটাকে ডিটেক্ট করবে। মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন আয়োজনে। পড়াশোনা করছি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা। আমাদের আজকের প্রজেক্টটা হচ্ছে কার্বন, যেটা আমরা ক্যাপচার করব, ব্যবহার করব, আবার আমরা সংরক্ষণও করব। ফেস্টে শিক্ষার্থীরা জুলাই আগস্টে চোখ হারানো ব্যক্তিদের জন্য বিশেষ স্মার্ট চশমা, ড্রোন প্রযুক্তির উদ্ভাবন সহ শতাধিক স্টল বসানো হয়, যা দেখে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা। আমার এখানে এসে অনেক ভালোই লাগছে, অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। ছাত্ররা বিজ্ঞান নিয়ে আরও চর্চা বেশি করতে পারবে এবং আগ্রহটা তাদের কাছে বাড়বে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির ঘুরে দেখেন শিক্ষার্থীদের আয়োজন। যারা এখানে ভালো করেছে, এই প্রজেক্টগুলোকে কিভাবে রাষ্ট্রীয় খাতে কাজে লাগানো যায় সেই ব্যাপারে সরকারের এগিয়ে আসা দরকার। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শেষ হলো ৩ দিনের জয়নুল উৎসব। চারুকলা অনুষদের বকুল তলায় শিক্ষার্থীদের নাচ গান পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে আয়োজনের। দেশের বিভিন্ন স্থান থেকে শিল্পীরা যোগ দেন জয়নুল উৎসবে। পটচিত্র থেকে বায়োস্কোপ, মৃৎশিল্প থেকে বেতের কাজ, সেলাই কর্ম থেকে ধাতব শিল্পের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন অনেকে। চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও নিজেদের কাজ নিয়ে অংশ নেন মেলায়। আমরা সারা বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি। আমি নিজে একজন শিল্পী, সো আমার কাছে জয়নুলের জন্মজয়ন্তী সবসময় স্পেশাল। নান্দনিক জিনিসে সাজানো দোকানগুলো থেকে দর্শনার্থীরা বেছে নিচ্ছেন নিজেদের পছন্দের জিনিস। অনেক ভালো লাগছে, ঘুরে দেখছি স্টলগুলো, অনেক কিছু পছন্দ হচ্ছে, কিনলাম কিছু। খুবই ভালো লাগছে। এটা তো আমার প্রথমবার, আসলে আমি এবার ফার্স্ট ইয়ারে জয়েন করেছি, তো এটাই আমার ফার্স্ট টাইম আমি এরকম কিছু উইটনেস করছি, তো আমার খুবই ভালো লাগছে। প্রদর্শনীতে স্থান পায় চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, শিল্পকলা ইতিহাস বিভাগ, প্রাচ্যকলা বিভাগ, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, প্রিন্ট মেকিং, ওরিয়েন্টাল আর্ট, মৃৎশিল্প, সিরামিক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আঁকা ছবি ও কাজ জায়গা পায় প্রদর্শনীতে। বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী জয়নুল আবেদিন বাংলাদেশের চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু কাজ করার প্রচেষ্টায় তাকে উপাধি দেওয়া হয় শিল্পাচার্য। প্রতি বছর তার জন্মদিন পালনের মাধ্যমে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি এগিয়ে যায় আরও এক ধাপ। মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় $1 বিলিয়ন নেট রিজার্ভ বাড়ল বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে গ্রস রিজার্ভ $26 বিলিয়ন বা $2,609 কোটি। তবে আইএমএফের হিসেবে এই রিজার্ভ 21.33 বিলিয়ন বা $2,133 কোটি। এদিকে ডিসেম্বরে 28 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $242 কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে তা তুলে ধরা হয়েছে। এ নিয়ে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রবাসী আয় আসলো $13.5 বিলিয়ন বা $1,355 কোটি। জানাবো খেলার খবর। রাত পোহালে শুরু হচ্ছে 4 ছক্কার ধুমধুমার আসর বিপিএল। এবারের আসরে বিগত আসরগুলোর চেয়ে থাকছে বেশ কিছু নতুনত্ব। প্রথমবারের মতো যুক্ত হয়েছে অনেক বিদেশি ক্রিকেটার, আম্পায়ার, ধারাভাষ্যকার। আর মাত্র কয়েক ঘন্টা এরপর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। এই আসরকে ঘিরে শুরু থেকেই উন্মাদনা কাজ করছে ক্রিকেটার, আয়োজক থেকে সাধারণ দর্শকের মাঝে। জানিয়ে এখন বিসিবিতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। 5ই আগস্টের পর পরিবর্তনের হাওয়া লেগেছে প্রতিটি ক্ষেত্রে। তারই ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে বিসিবিতেও, যার বদৌলতে ভিন্নতা আনা হয়েছে বিপিএলে। বিগত আসরগুলোতে বিপিএল দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট দাবি করা হলেও নানা অনিয়ম আর অভিযোগ ছিল এই টুর্নামেন্ট ঘিরে। তবে এবারে নতুনত্ব আনা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
সবকিছুর মাঝেই দেখা যাচ্ছে ভিন্নতা। সেই উদ্বোধন দিয়ে শুরু দেখা মিলেছে বিপিএল মাস্কট ডানা 36। এছাড়া দর্শককে স্টেডিয়ামমুখী করতে নতুন অনেক কিছু যোগ করা হয়েছে। জুলাই আগস্টে শহীদ হওয়া মুগ্ধের স্মরণে থাকছে ফ্রি পানির ব্যবস্থা। এছাড়া এবারই প্রথম ট্রফি ট্যুরের সঙ্গে 3 জেলায় হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট, যেখানে ঢাকা পর্বে পারফর্ম করেছেন রাহাত ফাতে আলী খানের মতো তারকা। এছাড়া গ্যালারি পরিষ্কার রাখতে প্লাস্টিক বর্জন করা হবে এবারের আসরে। দেশি আম্পায়ারের সঙ্গে থাকছেন বিদেশি আম্পায়ারও। মাঠে উত্তেজনা বৃদ্ধি করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার বিপিএল এর ধারাভাষ্য প্যানেলেও রয়েছে বেশ কিছু নতুন মুখ। ধারাভাষ্যকারদের মধ্যে থাকছেন আথার আলী খান, আমির সোহেল, স্যার কার্টলি অ্যাম্ব্রোস ও এইচ.টি. আকরামেনের মতো তারকারা। আমি বাংলাদেশি চলে এসেছি। এছাড়া দলগুলোর মধ্যে বিদেশি ক্রিকেটাররা বাড়তি আগ্রহ জাগাচ্ছে ক্রিকেট প্রেমীদের মাঝে। বাড়তি আগ্রহের জায়গা হয়ে থাকবেন শহীদ আফ্রিদি, যিনি চট্টগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এসেছেন। এরই মধ্যে তিনি দলে যোগ দিয়েছেন। এবারই প্রথমবারের মতো বিপিএলে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।